আসসালামু আলাইকুম। সরকারি সাদত কলেজ করটিয়া টাঙ্গাইল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে অনলাইন ক্লাসের আলোচনায় আছি আমি মোহাম্মদ গোলাম সরার খান, সহযোগী অধ্যাপক। নিশ্চয়ই করোনাকালীন সময়ে তোমরা প্রত্যেকেই বাসায় বসে অনলাইন ক্লাস কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করছো এবং এই করোনাকালীন সময়ের এই মহামারীতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো হেমিডেকটাইলাস অর্থাৎ টিকটিকির ধমনীতন্ত্র নিয়ে। এই সরীসৃপ জাতীয় প্রাণী টিকটিকি বা হেমিডেকটাইলাস এর ধমনীতন্ত্র এবং হৃৎপিণ্ড নিয়ে আজকে আলোচনা করা যাক। আমরা জানি টিকটিকির হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অলিন্দ এবং 2টি নিলয়। তবে এদের নিলয়ের প্রকোষ্ঠ 2টি অসম্পূর্ণভাবে দ্বিধাবিভক্ত, অর্থাৎ এই নিলয়ের প্রকোষ্ঠ 2টি সম্পূর্ণভাবে প্রাচীর দ্বারা পৃথক থাকে না। এদের নিলয়ের মধ্যে যে প্রাচীর থাকে তা এক পাশ থেকে আরেক পাশে যোগাযোগের ব্যবস্থা থাকে, ফলে এই নিলয় সম্পূর্ণভাবে বিভক্ত নয়। অর্থাৎ টিকটিকির হৃৎপিণ্ড অনেকটা এই ধরনের, উপরের 2টি অলিন্দ প্রকোষ্ঠ 2টি সম্পূর্ণভাবে বিভক্ত থাকে, কিন্তু নিলয়ের প্রকোষ্ঠ 2টি অসম্পূর্ণভাবে বিভক্ত। এদের মধ্যবর্তী যে প্রাচীর কিন্তু উপরের অংশে এখানে ফাঁকা থাকায় এই অংশে নিলয় রক্ত মিশ্রিত হয়ে যায়, অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত এবং কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান নিলয়ে মিশ্রিত অবস্থাতে থাকে। বিশেষ করে রক্তের নিলয়ের প্রকোষ্ঠের উপরের অংশের রক্ত মিশ্রিতভাবে থাকে। এখন আমরা এই ধমনীগুলো আমরা আলোচনা করব এবং দেখব কোন ধমনী কোথায় রক্ত নিয়ে যায় বা কীভাবে এর গঠন কেমন।
ধমনী। বাম নিলয়, ডান নিলয়। অলিন্দ, অন্তঃক্যারোটিড, বহিঃক্যারোটিড, সাধারণ ক্যারোটিড। প্রাথমিক ক্যারোটিড। নন সিস্টেমিক। সিলিয়াকো-মেজেন্টারিক, জনন ধমনী, বৃক্কীয় ধমনী, ইলিয়াক, উচ্ছ্বধমনী। পৃষ্ঠীয় ধমনী। পশ্চাৎ মেজেন্টারিক। ধমনী। তাহলে হৃৎপিণ্ডের যে নিলয়, এই ডান নিলয় থেকে পালমোনারি ধমনীর উৎপত্তি। ডান নিলয় থেকে পালমোনারি ধমনী
উৎপত্তি লাভ করে। এটা পালমোনারি ধমনীর সামনের দিকে অগ্রসর হয়ে দুটি শাখায় ভাগ হয়ে যায়, অর্থাৎ দুটি ফুসফুসে যায়, ডান এবং বাম ফুসফুসে যাওয়ার জন্য দুইটি শাখা বিভক্ত হয়ে যায় পালমোনারি ধমনী। এই পথে নিলয় থেকে রক্ত ফুসফুসে যায় অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই পালমোনারি ধমনীর সাহায্যে ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে বিশুদ্ধ হয়। আর পালমোনারি ধমনীর ঠিক উপরের দিকে বা এর পাশ থেকে নিলয় থেকে উৎপত্তি লাভ করে ডান নিলয় থেকে হলো বাম সিস্টেমিক ধমনী। বাম সিস্টেমিক ধমনী ডান সিস্টেমিক এবং পালমোনারি ধমনীর মধ্যবর্তী স্থান থেকে এর উৎপত্তি হয়ে এটা উপরের দিকে উঠে বেঁকে যায়, বাম দিকে বেঁকে গিয়ে নিচের দিকে অগ্রসর হয়। এটা বাম সিস্টেমিক ধমনী। এই বাম সিস্টেমিক ধমনী হলো নিলয় থেকে, অর্থাৎ ডান নিলয় থেকে মিশ্রিত রক্ত বাহিত হয়ে দেহে বিভিন্ন অংশে যায়। আর বাম নিলয় থেকে ডান সিস্টেমিকের উৎপত্তি। এই ডান সিস্টেমিক উৎপত্তি হয়ে সামনের দিকে অগ্রসর হয়ে ডান সিস্টেমিকে বেঁকে যে শাখাটা যায় এটাকে বলা হয় ডান সিস্টেমিক ধমনী, এবং এই শাখা উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠে গিয়ে ক্যারোটিডে পরিণত হয়। এটাকে বলা হয় প্রাথমিক ক্যারোটিড। এই প্রাথমিক ক্যারোটিড আবার দুটো শাখা বিভক্ত হয়ে যায়, ডান দিকে এবং বাঁ দিকে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে বাম এবং ডান ক্যারোটিডে পরিণত হয়, অর্থাৎ সাধারণ ক্যারোটিড এটা পরিণত হয় একটা ডান ক্যারোটিড, একটা বাম ক্যারোটিড। প্রতিটা সাধারণ ক্যারোটিড আবার শাখা বিভক্ত হয় দুটি শাখায়। একটা হলো অন্তঃক্যারোটিড। এই অন্তঃক্যারোটিডের মাধ্যমে এই রক্ত মস্তিষ্কে যায়, মস্তিষ্কে রক্ত সঞ্চালিত করে থাকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। অর্থাৎ এই ক্যারোটিডের মাধ্যমে বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের ঊর্ধ্বাংশে প্রবাহিত হয়ে থাকে ক্যারোটিডের মাধ্যমে, আর সিস্টেমিকের মাধ্যমে দেহের নিম্ন দেশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাহিত হয়ে থাকে। এই অন্তঃক্যারোটিড মস্তিষ্কে রক্ত সরবরাহ করে, আর বহিঃক্যারোটিড মুখবিবর এই মুখমণ্ডল অঞ্চলে এই অংশে রক্ত বাহিত করে থাকে, অর্থাৎ দেহের অগ্র অঞ্চলে এই অংশে, এবং অগ্রপথেও রক্ত সঞ্চালন করে থাকে। আর এই বহিঃক্যারোটিডের সাথে, যেটা বাম বহিঃক্যারোটিড, এর সাথে আবার বাম সিস্টেমিক ডাক্টাস ক্যারোটিকাসের মাধ্যমে সংযুক্ত হয়ে থাকে। ডাক্টাস ক্যারোটিকাস এর মাধ্যমে এই সিস্টেমিকের সাথে সংযুক্ত হয়ে থাকে। এদিকে ডান সিস্টেমিক বা ডান ক্যারোটিড, এটারও দুইটা শাখা, অন্তঃক্যারোটিড
অর্থাৎ ডান অন্তঃক্যারোটিড এবং ডান বহিঃক্যারোটিড। এবং এই বহিঃক্যারোটিড, ডান বহিঃক্যারোটিড ডান সিস্টেমিকের সাথেও ওই ডাক্টাস ক্যারোটিকাস, ডান ডাক্টাস ক্যারোটিকাসের মাধ্যমে সংযুক্ত হয়ে থাকে। এখন এই উভয় সিস্টেমিক, বাম এবং ডান সিস্টেমিক ধমনী নিচের দিকে অগ্রসর হয়ে দুটি একত্র সংযুক্ত হয়, সংযুক্ত হয়ে একটি রিংয়ের মতো ধারণ করে। সংযুক্ত হয়ে পৃষ্ঠীয় ধমনী অর্থাৎ ডর্সাল অ্যাওর্টার উৎপত্তি লাভ করে। পৃষ্ঠীয় ধমনী, এটাকে বলা হয় পৃষ্ঠীয় ধমনী। এই ধমনী পুচ্ছ পর্যন্ত অগ্রসর হয়ে থাকে, পুচ্ছদেশ পর্যন্ত। এই পৃষ্ঠীয় ধমনী থেকে আবার কতগুলো শাখা বের হয়। একটা শাখা হলো সিলিয়াকো মেজেন্টারি। এই শাখা আবার কয়েকটি শাখায় বিভক্ত থাকে। এই শাখা মেজেন্টারি অঞ্চলে, পাকস্থলীয় অঞ্চলে রক্ত সরবরাহ করে থাকে। এরপরে পশ্চাৎ মেজেন্টারি একের কতগুলো শাখা থাকে, প্রায় 4টি শাখা থাকে। এরাও দেহের অভ্যন্তরে বিভিন্ন তন্ত্রে রক্ত সরবরাহ করে থাকে। এরপর আরেকটি শাখা জনন ধমনী, জেনিটাল আর্টারি। এই আর্টারি জনন অঙ্গে রক্ত সরবরাহ করে থাকে। অর্থাৎ পুরুষ টিকটিকিতে শুক্রাশয়ে রক্ত সরবরাহ করে থাকে, আর স্ত্রী প্রাণীতে ডিম্বাশয়ে রক্ত সরবরাহ করে থাকে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে থাকে। এরপরে নিচের দিকে আরও কয়েকটি শাখা, 4টি শাখা বিভক্ত, অর্থাৎ 4 জোড়া শাখা। ডান দিকে 4টি, বাঁ দিকে 4টি, অর্থাৎ 4 জোড়া শাখা। 2 বৃক্কে, প্রতি বৃক্কে 4টি করে শাখা বৃক্কে প্রবেশ করে, অর্থাৎ বৃক্কের হলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে থাকে। এই ধমনীকে বলা হয় বৃক্কীয় ধমনী। এরপরে এই পৃষ্ঠীয় ধমনী পশ্চাৎ দিকে অগ্রসর হয়ে আরও 2টি শাখায় বিভক্ত হয়ে যায়। এটাকে বলা হয় ইলিয়াক, বাম ইলিয়াক এবং ডান ইলিয়াক। এই ইলিয়াক ধমনী এটা পশ্চাৎ পদে রক্ত সরবরাহ করে থাকে এবং পেশিতে, মাসলে রক্ত সরবরাহ করে থাকে। আর মধ্যবর্তী যে শাখা, এটাকে বলা হয় পুচ্ছ ধমনী। এই পুচ্ছ ধমনীর সাহায্যে টিকটিকির লেজে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ হয়ে থাকে। এইভাবে টিকটিকির দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ধমনীর সাহায্যে সরবরাহ হয়ে থাকে। তাহলে আমরা টিকটিকির ধমনীগুলোর নাম জানলাম, গঠন জানলাম এবং এর উৎপত্তি সম্পর্কে আমরা জানতে পারলাম। এই ধমনী সাহায্যে শুধু ব্যতিক্রম পালমোনারি ধমনী, এর হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে নিয়ে যায়। আর বাম সিস্টেমিক এ মিশ্রিত রক্ত সরবরাহ করে থাকে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত এর মাধ্যমে সরবরাহ হয়ে থাকে। আর ডান সিস্টেমিকের মাধ্যমে কেবল অক্সিজেন সমৃদ্ধ রক্ত সমস্ত দেহে প্রবাহিত হয়ে থাকে বা সরবরাহ হয়ে থাকে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই হেমিডেকটাইলাস বা টিকটিকির ধমনীতন্ত্রের চিত্র বাসায় বসে তোমরা প্র্যাকটিস করবে এবং
আরেকটু ভালো করে পর্যালোচনা করে পড়বে, মনোযোগ দিয়ে পড়বে এবং এই করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।